প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওটি আমি আমার এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে করছি। তার রিকোয়েস্ট ছিল আমি যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছবি এঁকে দেখাই। তো আজ আমরা এই ভিডিওতে শিখতে চলেছি শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, যে কোনো ধরনের হিউম্যান ফেস ছবি দেখে আমরা কিভাবে আঁকতে পারি। সবার প্রথম আমাদেরকে শেপ ধরে নিতে হবে। যেমন এখানে ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে আঁকাবাঁকা লাইনগুলির পরিবর্তে জাস্ট আউটলাইনের যে শেপগুলি রয়েছে সেগুলিকে আগে তুলে নেওয়া হলো। তোমরা চেষ্টা করো যে কোনো ধরনের ফেসের আঁকাবাঁকা যে লাইনগুলি থাকবে সেগুলিকে কিছু সরলরেখা বা সার্কেলের মাধ্যমে বা হাফ সার্কেলের মাধ্যমে আগে একটি এর আউটলাইন বা আউট শেপ দেওয়ার চেষ্টা করো, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বহু আর্টিস্ট আছেন যারা এই সিম্পল টেকনিকটিকে ফলো করেই তারা কিন্তু ছবি করেন, এবং এতে সুবিধা হলো যে খুব তাড়াতাড়ি ছবিগুলিকে অবজার্ভ করা যায় বা তাড়াতাড়ি ছবিগুলিকে তুমি করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আউটলাইন বা আউট যে শেপ সেটি কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমরা এর মধ্যে ছবিটিকে কিভাবে ডেভেলপ করব সেটি আমরা এখন দেখতে চলেছি। অরিজিনাল ছবিটির মুখটি এখানে কিছুটা বাঁকা রয়েছে, বাট আমি এখানে চেষ্টা করছি মুখটিকে সোজা রাখার। তো তোমরাও চেষ্টা করতে পারো যে কিছুটা যদি নিজস্বতা ছবির ভিতরে আনতে পারো তাহলে কিন্তু বেটার হবে। ছবির আউটশেট কমপ্লিট হয়ে গেলে এবার দেখতে পাচ্ছ নাকের যে লাইনটি আছে সেই লাইনটিকে আমরা নিতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ যেহেতু মুখটি কিছুটা ঘোরানো রয়েছে তার জন্য কিন্তু নাকের লাইনটি মাঝ বরাবর গেল না। তোমরা দেখতে পাচ্ছ নাকের লাইনটি কিন্তু কিছুটা ডান দিক ঘেঁষে করা হয়েছে। বুঝতে পেরেছো? এরকমভাবেই তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ওখানে নাকের লাইনটি কতটা জায়গা থেকে বা কতটা দূর থেকে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে কিন্তু সেম প্রসেস এই লাইনটিকে সমান আমরা 3 ভাগে ভাগ করে নেব, এবং সেই ভাগে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে এই মাঝখানে যে লাইনটি আমরা পেয়েছি এই লাইনটাকে আমরা কিন্তু এখানে প্রায় সমান 3টে ভাগে দেখো এখানে ভাগ করে নিচ্ছি। উপরের ভাগটি কিছুটা বড় হতে পারে, তো সেটা ছবি হিসাবে আমাদেরকে দেখে নিতে হবে। তো এবার দেখতে পাচ্ছ দেখো প্রায় সমানভাবে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এরপর মাঝখানের ভাগটিকে আবার সমান 3 ভাগে ভাগ করেছি। ভাগ করে উপরের যে ভাগটি রয়েছে এই ভাগটি কিন্তু চোখের লাইন আমরা পাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমনভাবে এখানে চোখটি রয়েছে আমরাও চেষ্টা করব যে সেইভাবেই চোখটিকে এখানে ডেভেলপ করার। তোমাদেরকেও একটুখানি এখানে আন্দাজ করে নিতে হবে যে কতটা জায়গা তুমি এর ভেতরে রাখতে পারছো বা কতটা জায়গা ছেড়ে চোখটিকে এখানে তুমি করতে পারছো। তো এরকমভাবে যত বেশি আইডেন্টিফাই করবে তত বেশি দেখবে একটা সময় তোমার নলেজ অনেক বেশি হবে এবং তুমি খুব সহজেই এই ধরনের ছবিগুলিকে করতে পারছো। মনে রাখবে ফ্রি হ্যান্ডে এইভাবে ছবি করতে গেলে কিন্তু প্রচুর ভুল হবে, এবং এমনটা হবেই যে তোমার ছবি কিন্তু ডিটো একেবারে সেম টু সেম আসবে না। কিন্তু এটি প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখবে ডিটো বা একেবারে সেম টু সেমই কিন্তু চলে আসছে। বা মনে রাখবে যদি একেবারে সেম টু সেম নাও আসে, শুরুতে যদি 30% বা 50% পর্যন্তও তুমি যদি ফেসটিকে আনতে পারো তাহলেও কিন্তু তুমি খুব ভালো ড্রয়িং শিখতে পারবে। এই ভিডিওটিতে আমরা ড্রয়িংটির সঙ্গে সঙ্গে স্কেচের দিকেও নজর দেব। যারা স্কেচও শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে কিছু ইউনিক টেকনিকের মাধ্যমেই কিন্তু এখানে স্কেচ তোমাদেরকে দেখানো হয়েছে এবং খুবই সহজ প্রসেসে কাজগুলি দেখানো হয়েছে। মাত্র 2টো পেন্সিল এখানে আমি ইউজ করেছি স্কেচ করার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ড্রয়িং কিন্তু প্রায় আমরা কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের নাক বা যে চোখগুলি আমরা করেছি সেটি কিন্তু দেখো সিস্টেম অনুযায়ী কিন্তু এখানে করা হচ্ছে। আশা করছি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে আমি শেপের মাধ্যমে ছবিটিকে এখানে আমি কমপ্লিটের দিকে নিয়ে যাচ্ছি। তোমরাও যদি ঠিক এইভাবেই চেষ্টা করতে থাকো তাহলে দেখবে খুব সহজ করে তোমরা কিন্তু যে কোনো ধরনের হিউম্যান ফেস তোমরা করতে পারছো। শেপগুলি দিয়ে ছবিটি কমপ্লিট করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো যে ভলিউম লাইনগুলি দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ যে লাইনগুলির মাধ্যমে ছবির উঁচু নিচু অংশগুলিকে আমি দেখাতে চাইছি সেই লাইনগুলিকে কিন্তু এবার আমি দেখো এখানে দেওয়ার চেষ্টা করছি। ভলিউম লাইন কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু আমরা চুলের পার্টটিকে ধরে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চুলের জন্য আমরা কিন্তু যেখান থেকে যেভাবে এখানে চুলের কাজটি রয়েছে আমরা কিন্তু সেইভাবেই কিন্তু এখানে চুলের লাইনগুলোকে করছি। এখানেও তুমি শেপ ধরেও করতে পারো, বা যেহেতু চুলগুলি খুব সহজ রয়েছে তো এখানে শেপ না ধরলেও তুমি কিন্তু নর্মালি জাস্ট একটা আউটলাইন ধরেই কিন্তু তুমি চুলগুলিকে কমপ্লিট করতে পারো, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে খুব একটা বেশি শেপ কিন্তু এখানে আমি ধরার চেষ্টা করিনি, বাট আমি এখানে অল্প কিছু দেখো এখানে
আউটলাইন ধরে কিন্তু কাজটিকে করার চেষ্টা করেছি। যেহেতু চুলগুলি খুবই সিম্পল রয়েছে, যে কারণে শেপ ধরার কিন্তু খুব একটা বেশি প্রয়োজন নেই, বাট আউটলাইন নর্মালি একটা ধরে কাজটিকে কিন্তু করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ছবি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা স্কেচের দিকে চলে আসব। তো যারা যারা তোমরা স্কেচ শিখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না। তোমরা এখানে দেখতে পারবে যে নতুন একটি টেকনিকের মাধ্যমে তোমাদেরকে স্কেচটি দেখানো হচ্ছে। স্কেচ মূলত কালার ভ্যালু এবং আলো ছায়ার খেলা বলা যেতে পারে। তো এখানে আমরা চেষ্টা করব এই ছবিটিকে কিভাবে আমরা খুব সিম্পল প্রসেসে এখানে আমরা ছবিটিকে স্কেচ করতে পারি, সেটি আমরা আজকে দেখব। এখানে অনেক বেশি টাফ স্কেচ আমি তোমাদেরকে দেখাতে চাইছি না, জাস্ট ব্লেন্ডিং এবং হ্যাচিং টেকনিকের মাধ্যমে আমি এখানে কাজটি করার চেষ্টা করেছি খুবই সহজ প্রসেসে, যাতে করে বাচ্চা থেকে বিগিনার লেভেল সবাই এটি করতে পারে। তো তোমরা চেষ্টা করো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করছি তোমরা অনেক কিছুই দেখতে পারবে বা শিখতে পারবে, কিভাবে কোনো একটি জায়গাকে হাইলাইট দেখানো হয় বা কিভাবে কোনো একটি জায়গাকে হাই ডার্ক করে এবং কালার ভ্যালু ইউজ করে কিভাবে আমরা ছবিটিকে 3D মডেলে নিয়ে আসতে পারি, সেটি কিন্তু আমরা আজকে এই স্কেচের মাধ্যমে দেখতে চলেছি। ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা দারুণ কিছু শিখতে পারবে বলে আমি আশা রাখছি। এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একেবারেই ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে বারবারই যে অন্যান্য ভিডিও করার জন্য। সেই সঙ্গে তোমরা যে ভিডিও দেখতে চাও সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। মনে রাখবে, স্কেচ করার সময় যে জায়গাটিকে তুমি লাইট দেখাতে চাইছো সেই স্থানটিকে তোমাকে কিন্তু লাইট রাখতে হবে, বা বলা যেতে পারে সেখানে কিন্তু পেন্সিল না ইউজ করাই কিন্তু বেটার। বোঝা যাচ্ছে? যেমনটা আমি এখানে এই ছবিটির দেখো ডান দিকে আমি কিন্তু লাইট দেখাতে চাইছি, তো যে কারণে আমি কিন্তু ডান দিকে দেখো ম্যাক্সিমাম জায়গাতে আমি কিন্তু দেখো পেন্সিল কিন্তু ইউজ করিনি, বা খুব স্লাইড বলা যেতে পারে একটা ব্লেন্ডিং টাচ কিন্তু ওখানে আমি দিয়েছি। কিন্তু উল্টো দিকে অর্থাৎ বাঁদিকে কিন্তু দেখো আমি যথেষ্ট পরিমাণে কিন্তু ডার্ক রেখে দিয়েছি। এটার কারণ হচ্ছে আমি বাঁদিকে এখানে কিন্তু আমি শ্যাডো দেখাতে চাইছি। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাকে আগে তোমার ছবিতে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন সাইডটিকে তুমি লাইট রাখতে চাইছো এবং কোন সাইডটিকে তুমি ডার্ক রাখতে চাইছো। সেইভাবে ফার্স্ট স্টেপ তোমরা আগে করে নেবে। আমি এখানে অনেকগুলি পেন্সিল ইউজ করব না যাতে করে তোমাদের সমস্যা হয়। আমি নর্মালি এখানে দুটি পেন্সিল ইউজ করব, যার ভিতরে একটি হচ্ছে 10B পেন্সিল এবং একটি হচ্ছে HB পেন্সিল। স্কেচ করার জন্য কিন্তু অনেকগুলি পেন্সিল লাগে, স্টেপ বাই স্টেপ আমাদের করতে হয়। বাট এখানে আমি চেষ্টা করেছি যে একটি বা দুটি পেন্সিলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টিকে বুঝিয়ে দেওয়ার, এবং পরবর্তীতে তোমরা চাইলে আস্তে আস্তে প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু আদার্স অন্যান্য পেন্সিলগুলি তোমরা ব্যবহার করতে পারো, বা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো পরবর্তীতে যে কিভাবে কোন জায়গায় কোন ধরনের পেন্সিল ইউজ করলে সবথেকে বেশি বেটার রেজাল্ট তোমরা পেতে পারো। তো একটা পেন্সিলের মাধ্যমে কিন্তু ছবি করা যেতে পারে, এটি তারই একটি নমুনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি যে ছবিটি করছি এখানে কিন্তু প্রেশার বেশি দিয়ে এবং প্রেশার কম দিয়ে আমি কিন্তু ছবিটিকে তার আলো ছায়াটিকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। বেশি প্রেশার মানে তুমি বেশি ডার্ক দেখাতে চাইছো, এবং কম প্রেশার মানে একই পেন্সিলে তুমি কিন্তু কিছুটা লাইট দেখাতে চাইছো। তো এইরকমভাবে তোমাদের হাতেও কিন্তু কিছুটা কন্ট্রোল থাকার দরকার রয়েছে, শুধুমাত্র পেন্সিল আলাদা হলেই কিন্তু হবে না। তো যে কারণেই আমি কিন্তু এখানে একটি পেন্সিলের মাধ্যমে বা দুটি পেন্সিল বলা যেতে পারে তার মাধ্যমে আমি চেষ্টা করেছি ছবিটিকে ফুটিয়ে তোলার। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু বাঁ সাইডে যতটা পরিমাণ ডার্ক করেছিলাম সেই জায়গাগুলিকে আমি এবার কিন্তু রাবারের মাধ্যমে আমি কিন্তু হাইলাইট দেওয়ার চেষ্টা করব। স্কেচ করার সময় তোমাদের অনেক সময় মনে হতে পারে যে তোমার স্কেচটি হয়তো খুব একটা বেশি ভালো হচ্ছে না, যে কারণে তুমি হয়তো ছবিটিকে ছেড়ে দিচ্ছ, বা ছবিটি হয়তো করতে করতে তুমি হয়তো রেখে দিচ্ছ। ভুলেও এই কাজটি কিন্তু করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটি কিন্তু দেখো খুব একটা বেশি কিন্তু ভালো লাগছে না দেখতে, বাট এই ছবিটি যখন কমপ্লিট হবে তখন তোমরা কিন্তু দেখে বুঝতে পারবে যে ছবিটি তুলনামূলকভাবে কিন্তু অনেকটা কিন্তু বেটার হবে। তো যে কারণে ছবি সবসময় তোমাদের চেষ্টা করতে হয় যতক্ষণ না পর্যন্ত ছবিটি শেষ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তোমার মনে হচ্ছে যে তুমি 100% কাজ করেছো ছবির উপর, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাকে লেগে থাকতে হবে কাজটিকে কমপ্লিট করা পর্যন্ত। তারপরে তোমাকে দেখতে হবে যে তোমার ছবিটি কেমন হয়েছে। বুঝতে পেরেছো? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ছবিটিতে দেখো আমি কিছু কিছু জায়গাতে দেখো আমি এখানে হাইলাইট দিয়ে দিয়েছি, বাঁদিকেও দিয়েছি, ডান দিকেও কিন্তু এখানে আমি দিয়েছি। তো ঠিক এভাবেই লাইটের উল্টো দিকেও কিন্তু কিছুটা পরিমাণ তোমাকে লাইট দেখাতে হবে ডার্ক এরিয়ার মধ্যেও,
কারণ লাইট যখন সামনে পড়ে পেছন দিকেও কিন্তু তার কিছুটা রিফ্লেকশন যায়, যে কারণে উঁচু উঁচু জায়গাগুলোতে যেখানে যেখানে তোমার মনে হচ্ছে যে এই স্থানগুলি উঁচু এরিয়া, সেই জায়গাগুলিতে কিন্তু তোমাকে কিছুটা পরিমাণ লাইট দেখাতেই হবে। তো বুঝতে পারছো? তো এইরকমভাবে তোমাকে হাই লাইট এবং হাই ডার্কের মধ্যে একটা সামঞ্জস্যতা নিয়ে আসতে হবে, এবং তার ফলেই তৈরি হবে কিন্তু এখানে কালার ভ্যালু। এমনটা কিন্তু করলে হবে না যে একদিকে কিছুটা মানে অনেক বেশি ডার্ক আর উল্টো দিকে অনেক বেশি লাইট হয়ে গেল, এমনটা কিন্তু না। তোমাকে চেষ্টা করতে হবে এদের ভিতরে ব্যালেন্স তৈরি করার। হ্যাঁ, ছবি করার সময় কিন্তু তোমাকে ব্যালেন্স কিন্তু খুব জরুরি। একটা দিকে তুমি অনেক বেশি ডার্ক করে দিলে আর তার পাশেই তুমি আবার অনেক বেশি একটা লাইট করে দিলে সেটা কিন্তু চোখে লাগবে। তো যে কারণে তুমি যখন আলো ছায়া দেখাতে চাইছো ছবির মধ্যে, তো তার মধ্যেও কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার তোমাকে এখানে দেখাতে হবে। যেমনটা এই ছবিটি যখন আমি স্কেচ করছি, এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে যে জায়গাগুলিতে আমি এখানে হাইলাইট দিয়েছি, সেখানে দেখো অনেকটা বেশি হাইলাইট হয়ে গেছে। এই অনেকটা বেশি হাইলাইটকে আমি কিন্তু কিছুটা ডার্কে নিয়ে চলে আসবো, মানে পুরোপুরি এতটা পরিমাণ লাইট আমি এখানে রাখবো না। হ্যাঁ, ডান দিকে অনেকটা বেশি লাইট রয়েছে, কিন্তু বাঁদিকে অনেক বেশি কিন্তু লাইট আমি রাখবো না। কারণটা কি, ওটা ডার্কের মধ্যে রয়েছে, তাই ওখানে লাইট তো হবে কিন্তু কিছুটা কম লাইট হবে সামনের অংশের তুলনায়, বা যেখানে লাইট পড়ছে সেই অংশের তুলনায়। ছবিটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো আমি বাঁদিকে কিছুটা পরিমাণ কিন্তু আমি স্কেচ করেছি হ্যাচিং টেকনিকের মাধ্যমে এইচবি পেন্সিল দ্বারা। ভিডিওটি হয়তো কাট হয়ে গেছে, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাঁদিকে যেখানে হাইলাইট রয়েছে তার উপরে কিন্তু আমি কিছুটা স্কেচ করেছি এইচবি পেন্সিল দ্বারা। হ্যাঁ, তো তোমাদের কিন্তু এই জায়গাগুলিকে বুঝতে হবে যে হঠাৎ করে অনেক বেশি কিন্তু এখানে লাইট দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমাদের এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা কিছু শিখতে পারছো আশা করছি আমার ভিডিও থেকে। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, এত দূর যদি তোমরা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট কিন্তু আমার সত্যিই ভালো লাগে। প্রত্যেকে তোমরা কমেন্ট করে যেও যারা তোমরা ভিডিওটি দেখছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ছবিটি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে আমরা কিন্তু পৌঁছে গেছি। তো এবার আমাদের কিন্তু বাকি রয়েছে শুধুমাত্র চুলটি। তো এখানে দেখতে পাচ্ছ যে এনাকে আমরা কিন্তু সাদা চুল এখানে আমি দেখাতে চাইছি। তো সাদা চুল দেখাতে গেলে আমাদের এখানে কি করতে হবে সেই পার্টটি কিন্তু আমি এখন এখানে তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো ভালো করে এখানে বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যে খাতায় করছি সেই খাতাটা কিন্তু সাদা খাতা, মানে পেজটি সাদা পেজ। তাহলে চুলটিকে আমরা কিভাবে এখানে ফুটিয়ে তুলতে পারি, বা অনেক বেশি এখানে আমরা চুলে হাইলাইট কিভাবে আমরা দেখাবো, কারণ চুলটিও সাদা আবার পেজটিও সাদা। এক্ষেত্রে মনে রাখতে হবে সবার প্রথমে তোমাদেরকে চুলটিকে কমপ্লিট করতে হবে হালকা কিছু নর্মাল ভলিউম লাইনের মাধ্যমে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চুলের যে শেপটি আমরা এখানে করছি সেটি কিন্তু দেখতে পাচ্ছ যে চুল যেভাবে যাচ্ছে, যেখান থেকে চুলগুলিকে দেখাতে চাইছি জাস্ট সেখান থেকে আমরা নর্মালি কিছুটা পরিমাণ এখানে ডার্ক কালার ইউজ করেছি, হালকা পরিমাণ ডার্ক কালার ইউজ করেছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখো এখানে নর্মাল কালার কিন্তু ইউজ করা হয়েছে, বা নর্মাল স্কেচ বলা যেতে পারে এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এবার আমাদেরকে এই চুলটিকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের এই চুলটির ব্যাকগ্রাউন্ড ভালো করে কিন্তু ডার্ক করতে হবে, যেমনটা এবার তোমরা এখানে দেখতে পারবে। তার আগে এখানে দেখতে পাচ্ছ চুলটিকে আমরা কিন্তু খুব ভালোভাবে আগে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা এখানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপের মাধ্যমে তোমরা কিন্তু চুলটাকে আগে এইভাবে কমপ্লিট করবে, আর তারপর এবার দেখতে পাচ্ছ চুলের উল্টো দিক থেকে আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আমাদেরকে সাদা করতেই হচ্ছে, তার কারণ এনার যে ড্রেস রয়েছে ড্রেসটিও এখানে সাদা দেখাতে চাইছি, আবার চুলটিকেও সাদা দেখাতে চাইছি। তো যে কারণে আমি চুলের উল্টো দিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এই চুলটি কিন্তু ফুটে উঠবে। তো আশা করছি টেকনিকটি তোমাদের ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই তোমরা যদি খুব হাইলাইট এরিয়াকে ফোটাতে চাও তাহলে কিন্তু তার উল্টো দিক থেকে এইভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে, তাহলেই তোমরা দেখতে পারবে যে খুব সুন্দরভাবে ছবিটিকে তোমরা ফোটাতে পারবে। তো আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। তোমরা নতুন কিছু যদি শিখে থাকো কমেন্ট করতে ভুলো না, সেই সঙ্গে তোমার যারা বন্ধুবান্ধব বা তোমার চেনা জানাদের কাছে ভিডিওটি শেয়ার করো, হয়তো তাদেরও কিছুটা উপকার হতে পারে ভিডিওটির মাধ্যমে। তো আজ এই পর্যন্তই রাখবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।